নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি অমিতাভ আরও একবার। আজকের আনকাট রাতের গল্পে এমন একজন মানুষের কথা বলতে চলেছি যে মানুষটাকে আমার দেশ ভারতবর্ষ সঠিকভাবে চিনলই না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও অদম্য সাহস দেখাতে গিয়ে যারা শহীদ হন, যাদের মরণোত্তর বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়, সেই সমস্ত মানুষদের যে শৌর্যের প্রতীক, বীরত্বের প্রতীক হিসাবে বিভিন্ন স্বীকৃতি দেয়া হয় আমাদের দেশের, সেই সমস্ত সম্মানগুলি যেগুলি তাদের পদক হিসাবে তুলে দেওয়া হয়, সেই পদকগুলোর সঙ্গে জড়িয়ে আছে একজন বিদেশি, পরবর্তীকালে ভারতবর্ষের নাগরিক। যে মানুষটি ভারতবর্ষকে ভালোবেসে আপন করে নিয়েছিলেন আর তার সংস্কৃতি, ঐতিহ্য তাকে উজাড় করে ভালোবেসেছেন হৃদয় দিয়ে। আমরা ভারতীয়রা হয়তো অনেকেই অত ভালো করে আমাদের সংস্কৃতি জানার চেষ্টা করিনি, কিন্তু তিনি করেছিলেন। শুধু তাই নয়, তিনি সেই সংস্কৃতি এবং সংস্কৃত ভাষাকে আত্মস্থ করেছেন, শিখেছেন। শুধু তাই নয়, তিনি নিজে প্রতিবাদ করে তাকে কেউ যদি বিদেশিনী বলতেন, তিনি বলতেন, আমি ভারতীয়, শুধু আমার দুর্ভাগ্য আমার জন্মটা এই দেশে হয়নি। আসুন সেই মানুষটির কথাই আজকে আনকাট রাতের গল্পে বলবো। আর এই গল্পটা গল্প নয়, সত্যি কথা। তার জন্য একটু পিছিয়ে যেতে হবে আমাদের বেশ কিছু বছর আগে। সালটা 1929, জায়গাটা সুইজারল্যান্ডের জেনেভা। পেছনে আল্পস পর্বত, আর তার ঠিক সামনে ছবির মতো একটি শহর। সেখানেই একটি হস্টেলে থেকে পড়াশুনো করত একটি মেয়ে, যার বাবা ছিলেন হাঙ্গেরির এবং মা ছিলেন রাশিয়ান। মেয়েটির নাম ইভ ইভন্নে ম্যাডে ডি ম্যারেস। শক্ত নাম। এই ইভ, তার একটি শখ ছিল, সে ছবি আঁকতে ভালোবাসত। সুইজারল্যান্ডের সেই অপরূপ প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে তার ক্যানভাসের উপরে তুলি বোলানো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে তার প্রিয় কাজ। এমনই একদিন সে যখন ছবি আঁকছে, তখন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করা ব্রিটিশ গভর্নমেন্টের অনেকেই তারা ট্রেনিং নেওয়ার জন্য উপস্থিত হতেন ইংল্যান্ডে, রয়্যাল মিলিটারি একাডেমি, এবং সেখান থেকে তারা ট্রেনিং নিতেন। তো এরকমই একটি ছেলে, যার নাম বিক্রম রামজি খানোলকার, তিনি তার বন্ধুদের সঙ্গে ওই ট্রেনিংয়ের ফাঁকে বেড়াতে গিয়েছিলেন সুইজারল্যান্ড। কালচক্রে দেখা হয়ে গেল ছবি আঁকারত সেই বিদেশিনীর সঙ্গে। দুজনের আলাপ হলো, আলাপ ঘনিষ্ঠতা তৈরি হলো, এবং ইভ এই ভারতীয় বিক্রম রামজি খানোলকার সেই ক্যাডেটকে, সেই সৈনিক ট্রেনিংরত ভারতীয়কে মন দিয়ে ফেললেন। কিন্তু তার তখনও 18 হয়নি, বাড়ি থেকে প্রবল বাধা। কিন্তু তাদের দুজনের ছাড়াছাড়ি হয়ে গেলেও তাদের চিঠিপত্রের আদান প্রদান চলতে থাকত। 18 পার হতেই ইভ ইভন্নে ম্যাডে ডি ম্যারেস দুর্বার প্রেমের টানে তিনি ভারতবর্ষের লখনৌতে এসে পৌঁছালেন, এবং সেখানে এসে এই বিক্রম রামজি খানোলকার তাকে বিয়ের প্রস্তাব দিলেন। শুধু বিয়ে করলেন না, তার নামটাও পরিবর্তন করে নিলেন। তার নতুন নাম হলো সাবিত্রী বাই খানোলকার। এরপর শুরু হলো সেই সাবিত্রীর এক নতুন রূপে ভারতীয়
সংস্কৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে দেয়া। শিখলেন হিন্দি, শিখলেন মারাঠা, ধ্রুপদী সঙ্গীত, শিল্পকলা, এবং এই বিদেশিনী যাকে একসময় কিন্তু কিন্তু করে ঘরের বধূ করেছিলেন বা বউ করেছিলেন এই খানোলকার পরিবার, তারা একসময় ভালোবাসার এক নিবিড় বন্ধনে বেঁধে ফেললেন এই বিদেশিনী থেকে ভারতীয় হয়ে ওঠা সাবিত্রীর প্রতি। রীতিমতো তখন তাদের ঘরের অত্যন্ত প্রিয় হচ্ছে তাদের এই বহু। এরকম একটি মানুষ যে ভারতবর্ষকে এত ভালোবাসে আর ভারতবর্ষের বিভিন্ন বিষয়ে তার এই আগ্রহ, ধ্রুপদী সংস্কৃতি, শিল্পকলা, ছবি আঁকা, ডিজাইন তৈরি করা, হিন্দি মারাঠি ভাষা অনর্গলভাবে বলে যাওয়া, সেই সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতি এবং সংস্কৃত এই ভাষার উপরে রীতিমতো পড়াশুনো করা, তার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো একজন বিদুষী রমণীর মতো। এবং একটা সময় তার স্বামী, যেহেতু ভারতবর্ষের নানান স্থানে তাকে কর্মরত অবস্থায় স্থান পরিবর্তন করতে হতো বদলির চাকরি হওয়ার কারণে, কারণ তিনি তখন কমিশনড অফিসার মিলিটারির। আর এই বদলির চাকরিতে নানান জায়গায় গিয়ে সেখানকার সংস্কৃতিকে দেখতে পেয়ে আরও অভিভূত হয়ে পড়লেন সাবিত্রীবাঈ। কবে যে বিভন্নে সাবিত্রীবাঈ হয়ে উঠলেন, ভারতবর্ষের ভালোবাসার সঙ্গে নিবিড় তার সম্পর্ক তৈরি হলো, এই নানান জায়গায় ঘুরতে ঘুরতে তা এক নতুন করে পরিণতি পেল এবং আরও বেশি করে তিনি নিজেকে ডুবিয়ে নিয়ে গেলেন ভারতীয় সংস্কৃতির এই বিরাট সমুদ্রে। এরপর তিনি নিরামিষাশী হয়ে গেলেন, মাছ মাংস খাওয়া বাদ দিলেন, ধ্রুপদী সঙ্গীতের চর্চা বাড়িয়ে দিলেন। এইভাবে একটু একটু করে আমাদের মতো ভারতীয়দের থেকেও অনেক বেশি ভারতীয় হয়ে উঠলেন অল্প কিছু দিনের মধ্যে সাবিত্রীবাঈ খানোলকার। 1947 ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং স্বাধীনতার পর থেকেই ব্রিটিশ গভর্নমেন্টের চলে যাওয়ার পর তৎকালীন মেজর জেনারেল হীরালাল অটল কানাঘুষো হতে হতে একদিন ভারত প্রেমের এই সাবিত্রীবাঈয়ের কথা তার কানে পৌঁছায় এবং জানতে পারেন যে তার যিনি স্বামী তিনিও কর্মরত একজন সেনাধ্যক্ষ। তখন এই হীরালাল অটল, যিনি মেজর জেনারেল, তার মাথায় বেশ কিছুদিন ধরে ঘুরছিল যে ভিক্টোরিয়া ক্রস, যা আগে দেয়া হতো শৌর্যের প্রতীক মরণোত্তর সৈনিকদেরকে, এরকম কিছু একটা ভারতীয় কিছু করা যায় কিনা। এবং যখন জানতে পারলেন যে সাবিত্রীবাঈয়ের কথা এবং জানলেন যে তিনি একজন দক্ষ ডিজাইনার এবং চিত্রশিল্পী, তখন তাকে তিনি ডাকলেন এবং তার মনের ইচ্ছের কথা বললেন যে ভিক্টোরিয়া ক্রসের মতো ভারতীয় সৈনিকদের শহীদ হওয়ার পর কি ধরনের চক্র তাদেরকে পদক হিসাবে দিয়ে ভূষিত করা যায়, তার ডিজাইন কি হবে, সেটা যদি সাবিত্রীবাঈ করে দেন। সাবিত্রীবাঈ যখন প্রথম যে চক্রটির কথা তাকে বলা হয়েছিল সেটা করতে গেলেন, যেটা সামরিক সর্বোচ্চ সম্মান, তখন তার মাথায় এলো একজনের কথা যে এই শহীদদের যে আত্মবলিদান সেটা তুলনা করা যেতে পারে পুরাণে বর্ণিত দধিচি মুনির মতো করে। অর্থাৎ দধিচি মুনি তিনি তার জীবন দিয়ে দিয়েছিলেন বৃত্তাসুরকে বধ করার জন্য এবং ইন্দ্রদেব তার অস্থি চেয়েছিলেন, যা দিয়ে বজ্র তৈরি করা হয়েছিল, বজ্রায়ুধ, এবং সেই বজ্রায়ুধ দিয়ে বৃত্তাসুরকে বধ করা হয়। এই বৃত্তাসুরকে বধ করার জন্য এই যে আত্মবলিদান পুরাণে বর্ণিত দধিচি মুনির, সেই কথা স্মরণে আসে এই সাবিত্রীবাঈয়ের এবং তিনি সেই বজ্র
সেই চারটি বজ্রের ডিজাইন দিয়ে তার মাঝখানে অশোক চক্র রেখে তৈরি করেছিলেন পরমবীর চক্র, তার ডিজাইন। তখন মেজর জেনারেল হীরালাল অটল তিনি সেই ডিজাইন পাঠিয়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনুমতি নেওয়ার জন্য। এবং দেখা মাত্রই বিষয়টা দেখে জানার পর জওহরলাল নেহরু শুধু সেটিকে অনুমতি দেননি, আরও যে বাকি চক্রগুলো তার ডিজাইন করারও কথা বলেন এই সাবিত্রীবাইকে দিয়ে। পরমবীর চক্রের পাশাপাশি মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র, এরকম যত ধরনের সম্মান স্বীকৃতি দেয়া হয় সামরিক বিভাগে, সব কিছু ডিজাইন করেছেন এই ইভে ইভন্নে ম্যাডেডি ম্যারেস, যিনি পরবর্তীকালে ভারতীয় নাগরিক সাবিত্রীবাই খোনলকার। আমরা অনেকেই হয়তো জানি না এই সাবিত্রীবাইয়ের কথা, কিন্তু আজকে যখন পরমবীর চক্র, অশোক চক্র এগুলোকে দেখতে পাবেন, ভাববেন একজন ভারতবর্ষকে ভালোবেসে নিজের দেশ ছেড়ে চলে আসা এক নারী যে এই সংস্কৃতিকে ভালোবেসে গ্রহণ করেছিল, আত্মস্থ করেছিল, আর এই শৌর্যের প্রতীক যে চক্র, তার যে ডিজাইন বা অঙ্কন, তার দ্বারাই হয়ে উঠেছিল। আমরা অনেকেই হয়তো জানি না এই মানুষটির কথা, তাই মনে হলো আজকে আনকাট রাতের গল্পে তার কথা বলি। আরও মজার ব্যাপার কি জানেন, ভারতবর্ষে প্রথম এই পরমবীর চক্র দেয়া হয়েছিল মেজর সোমনাথ শর্মাকে, যিনি 150 জনের বাহিনী নিয়ে পাকিস্তানের আফ্রিদি হানাদারদের যে লড়াই, 750 জনের বিরুদ্ধে দাপটের সঙ্গে লড়াই করে তিনি শহীদ হয়েছিলেন মেজর সোমনাথ শর্মা। এই সোমনাথ শর্মাকে মরণোত্তর দেওয়া হয়েছিল পরমবীর চক্র, সেটা 1950 সালে সংবিধান তৈরি হওয়ার পর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। এই সোমনাথ শর্মা কে ছিলেন জানেন? এই সাবিত্রীবাইয়ের মেয়ে, তার দেওর, যার তৈরি করা পদক তার পরিবারের কাছেই প্রথম শহীদদের এই স্বীকৃতি গিয়েছিল। এটা কাকতালীয়, কিন্তু এটাই সত্যি। এরপর তার স্বামী রিটায়ারমেন্টের পর, অবসর নেওয়ার পর বেশি দিন বাঁচেননি, বিক্রম রামজি খানলকার। তারপর তিনি তার মেয়ে থাকতেন দার্জিলিংয়ে, মৃণালিনী। সাবিত্রীবাই তার মেয়ের কাছে চলে আসেন দার্জিলিংয়ে এবং তার যত সম্পত্তি ছিল তার এবং তার স্বামীর সমস্ত দান করে দেন রামকৃষ্ণ মিশনকে। আর 1990 সালে তিনি পরলোক গমন করেন ওই দার্জিলিংয়ের মাটিতে মেয়ের সঙ্গে বাকি জীবনের শেষ কদিন কাটিয়েছিলেন। যারা শহীদ হন তারা দেখতে পান না, কিন্তু আমরা ভারতবাসী বোধহয় অনেকেই দেখেও দেখতে পাই না। অনেক বিদেশিনী আছেন যারা এই দেশকে উজাড় করে ভালোবেসেছেন, আর এই দেশের নানান কর্মক্ষেত্রের মধ্যে, নানান স্মৃতির মধ্যে তারা জড়িয়ে আছেন। আমরা যারা দেশকে ভালোবাসি তারা এটা যেন মনে রাখি, এই দেশকে আরো অনেকেই ভালোবাসেন। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ভালোবাসতে শেখায় মানুষকে। আজকে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন আনকাট রাতের গল্প এবং দর্পণে বাংলার পক্ষ থেকে সেই ইভন্নে ম্যাডেডি ম্যারেস বা লখনৌয়ের মারাঠি বহু বিক্রম রামজি খানলকারের অর্ধাঙ্গিনী, পরমবীর চক্রসহ অসংখ্য শৌর্যের প্রতীক, বীরত্বের প্রতীক, তার অলঙ্করণ যার হাত দিয়ে, সেই সাবিত্রী বাই খোনলকারকে আপনি যেখানেই থাকুন আমাদের শতকোটি প্রণাম, শ্রদ্ধা। আপনারা আমাদেরকে গর্বিত করেছেন। আনকাট রাতের গল্প আজকে এটুকুই। এরকম অজানা বা স্মৃতির অলিন থেকে খুঁজে নিয়ে আসা সত্যি ঘটনাকে তুলে ধরাটাই
আনকাট রাতের গল্পে আমি সঞ্চালক অমিতাভ করে থাকি। তাই আজকে আরও একজন মানুষকে চেনালাম যার সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের অনেক স্মৃতি। আজকের মতো আনকাট রাতের গল্প শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং অবশ্যই বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।